আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে এত বড় সব কাজের জন্য সরকার ঠিক কোথা থেকে এত টাকা জোগাড় করে? এই বিরাট প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের দেশেরই একটা জটিল কিন্তু দারুণ ইন্টারেস্টিং আর্থিক ব্যবস্থার ভেতরে। চলুন আজ এই টাকার উৎস আর এর পেছনের মূল খেলোয়াড়দের ব্যাপারটা সহজ করে জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে সরকারি সিকিউরিটিজে প্রাথমিক ডিলারদের তালিকাভুক্তি এবং পরিচালনার জন্য নির্দেশিকা ২০২৫ সম্পর্কিত সব তথ্য আমরা খুব সংক্ষেপে আর সহজ ভাষায় আপনাদের জন্য তুলে ধরছি। তো আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার পুরোটাই কিন্তু অর্থ মন্ত্রণালয় আর বাংলাদেশ ব্যাংকের জারি করা এই অফিসিয়াল নির্দেশিকাটির উপর ভিত্তি করে। এর ভেতরে জটিল বিষয়গুলোকে আমরা একেবারে ভেঙে সহজ করে বুঝব, যাতে পুরো প্রক্রিয়াটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। প্রাইমারি ডিলারদের কাজটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে প্রথমেই জানতে হবে একটা দেশের সরকার কেন আর ঠিক কীভাবেই বা ঋণ নেয়। দেখুন, দেশের বাজেট ঘাটতি মেটাতে বা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে টাকা জোগাতে সরকারের অর্থের দরকার হয়। আর এই টাকা সংগ্রহের অন্যতম একটা বড় উপায় হল দেশের ভেতর থেকেই ঋণ করা। সরকার যে উপকরণের মাধ্যমে এই ঋণটা নেয় সেটাকেই বলা হয় সরকারি সিকিউরিটিজ বা গভর্নমেন্ট সিকিউরিটিজ। আরও সহজ করে বললে এগুলো হলো সরকারের দেওয়া এক ধরনের ঋণের দলিল, যা বাজারে কেনাবেচা করা যায়। মানে কেউ যখন একটা সরকারি সিকিউরিটি কেনে, সে আসলে সরকারকে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা ধার দিচ্ছে। এখন এই সরকারি সিকিউরিটিজগুলো কিন্তু মূলত দুই রকমের হয়। যেগুলো ১ বছর বা তার চেয়েও কম সময়ের জন্য, সেগুলোকে বলে ট্রেজারি বিল। আর যেগুলোর মেয়াদ ১ বছরের বেশি, ধরুন ২, ৫, ১০ এমনকি ২০ বছর পর্যন্ত হতে পারে, সেগুলোকে বলা হয় ট্রেজারি বন্ড। তো প্রশ্ন হলো, সরকারের হাত থেকে সাধারণ বিনিয়োগকারীর কাছে এই বিল আর বন্ডগুলো পৌঁছায় কিভাবে? আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার মূল চরিত্রদের আগমন। তারা হলো প্রাইমারি ডিলার বা সংক্ষেপে পিডি। এই প্রতিষ্ঠানগুলোই কিন্তু সরকারি সিকিউরিটিজ বাজারের আসল চালিকা শক্তি। অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী প্রাইমারি ডিলার হল সরকার নিযুক্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, যারা সরকারের হয়ে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। ব্যাপারটা অনেকটা এরকম যে এরা হলো সরকারের অফিসিয়াল পাইকারি ডিস্ট্রিবিউটর। এরা সরকারের কাছ থেকে একেবারে লট ধরে, মানে বিপুল পরিমাণে সিকিউরিটিজ কিনে নেয় এবং পরে সেগুলো বাজারে অন্য বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে। প্রসেসটা কিন্তু বেশ গোছানো। প্রথমে বাংলাদেশ ব্যাংক সরকারের হয়ে সিকিউরিটিজের নিলাম ডাকে। দ্বিতীয় ধাপে শুধুমাত্র প্রাইমারি ডিলাররাই সেই নিলামে অংশ নিয়ে বড় অঙ্কের সিকিউরিটিজ কিনে নেয়। আর সবশেষে তারা সেই কেনা সিকিউরিটিজগুলো সেকেন্ডারি মার্কেটে, মানে অন্যান্য ব্যাংক, বীমা কোম্পানি বা সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে। এভাবেই তারা সরকার আর বিনিয়োগকারীদের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। আচ্ছা, একজন প্রাইমারি ডিলার হওয়া কিন্তু একটা গিভ অ্যান্ড টেক সম্পর্কের মতো। একদিকে যেমন কিছু বিশেষ সুবিধা আর সম্মান পাওয়া যায়, তেমনি তাদের কাঁধে কিন্তু বেশ কিছু কঠিন দায়িত্বও থাকে। মানে একদিকে যেমন বিশেষ মর্যাদা, অন্যদিকে গুরু দায়িত্ব। প্রাইমারি ডিলারদের কিছু প্রধান দায়িত্ব অবশ্যই পালন করতে হয়। যেমন তাদের প্রত্যেকটা সরকারি নিলামে অংশ নিতেই হবে। এতে নিশ্চিত হয় যে সরকারের যখনই টাকার দরকার সেটা পূরণ হবে। তাদের আরেকটা বিরাট কাজ হল সেকেন্ডারি মার্কেটে তারল্য বা লিকুইডিটি ধরে রাখা। মানে তাদের সব সময় সিকিউরিটিজ কেনা এবং বেচার জন্য দাম বলতে হয়, যাতে বাজারটা সচল থাকে আর যে কেউ চাইলেই কেনাবেচা করতে পারে। তাদের কাজের একটা খুব গুরুত্বপূর্ণ মাপকাঠি হল এই সাকসেস রেশিও। প্রত্যেক প্রাইমারি ডিলারকে প্রতি ৩ মাসে মোট নিলামের অন্তত ৬০% সফলভাবে কিনতেই হয়। ভাবুন একবার, এটা তাদের ওপর থাকা পারফরম্যান্সের চাপটা কতটা বাড়িয়ে দেয়। এটা তাদের কাজের মূল্যায়নের একটা বড় অংশ। তো এত সব দায়িত্ব পালনের বিনিময়ে প্রাইমারি ডিলাররা কি পায়? অবশ্যই তারা কিছু বিশেষ সুবিধাও ভোগ করে। যেমন নিলামে সফলভাবে কেনা সিকিউরিটিজের ওপর তারা একটা নির্দিষ্ট হারে কমিশন পায়। এছাড়া সরকারের কিছু বিশেষ আর্থিক কার্যক্রমে, যেমন লায়াবিলিটি ম্যানেজমেন্ট অপারেশনে, শুধু তারাই অংশ নেওয়ার সুযোগ পায়। আর যারা সেরা পারফর্ম করে তাদের জন্য তো অতিরিক্ত ইনসেন্টিভ কমিশনের ব্যবস্থা আছেই। এখন কথা হলো, এই যে প্রাইমারি ডিলাররা এত কাজ করছে, তাদের কাজের মূল্যায়নটা হয় কিভাবে, আর সেরাদেরকেই বা কিভাবে পুরস্কৃত করা হয়? পুরো সিস্টেমটা কিন্তু তাদের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করে, যা শেষ পর্যন্ত পুরো বাজারকেই উন্নত করে। মূল্যায়ন প্রক্রিয়াটা মূলত দুটো ভাগে করা হয়। এর মধ্যে ৮০ ভাগই দেখা হয় পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ পারফরম্যান্স, মানে সলিড নাম্বার, যেমন নিলামে জেতার হার কত, সেকেন্ডারি মার্কেটে কত টাকার ট্রেডিং হলো ইত্যাদি। আর বাকি ২০% নির্ভর করে গুণগত বা কোয়ালিটেটিভ বিষয়ের ওপর, যেমন তারা বাজারের উন্নয়নে কী ভূমিকা রাখছে বা তাদের গ্রাহক পরিষেবা কেমন।
আর এই বার্ষিক মূল্যায়নের একেবারে চূড়ায় যারা থাকেন তাদের জন্য আছে দারুণ এক স্বীকৃতি। প্রতি বছর সেরা 3টি প্রাইমারি ডিলারকে স্টার পারফর্মার হিসেবে ঘোষণা করা হয়। এটা তাদের জন্য যে কি পরিমাণ সম্মানজনক একটা ব্যাপার তা তাদের ব্র্যান্ড ভ্যালু আর ব্যবসায়িক সুনাম দেখলেই বোঝা যায়। এই স্বীকৃতি কিন্তু যে সে স্বীকৃতি নয়, এটা সরাসরি অর্থ মন্ত্রণালয় থেকে দেয়া হয়, যা এর গুরুত্বকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। স্টার পারফর্মার হিসেবে স্বীকৃতি পাওয়াটা প্রমাণ করে যে ওই প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় একজন নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ অংশীদার। বেশ অনেক কিছু নিয়েই তো কথা হলো। চলুন পুরো ব্যাপারটা এক নজরে আবার দেখে নেওয়া যাক, যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের সবার মনে থেকে যায়। তাহলে আজকের আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? 1. সরকার তার টাকার চাহিদা মেটাতে ট্রেজারি বিল আর বন্ডের মতো সিকিউরিটিজ বাজারে ছাড়ে। 2. প্রাইমারি ডিলাররা হলো সেই মধ্যস্থতাকারী যারা সরকারের কাছ থেকে এগুলো কিনে বাজারে ছড়িয়ে দেয়। 3. তাদের প্রধান কাজ হলো নিলামে অংশ নেওয়া আর বাজারকে সচল রাখা। 4. এই কঠিন দায়িত্ব পালনের জন্য তারা কমিশন ও বিশেষ কিছু সুবিধা পায়। আর 5. তাদের কাজের উপর কড়া নজর রাখা হয় এবং বার্ষিক মূল্যায়নের মাধ্যমে সেরা প্রতিষ্ঠানগুলোকে স্টার পারফর্মার হিসেবে পুরস্কৃত করা হয়। এই পুরো সিস্টেমটাই কিন্তু দেশের আর্থিক বাজারকে স্থিতিশীল রাখতে একটা বিরাট ভূমিকা পালন করে। আজকের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন।